দেশের মাটিতে কিন্তু আমরা এর আগেও টেস্ট সিরিজ জিতেছি। যদি কেউ ইনজুরিতে পড়ে আনলেস তাহলে হয়তো বা টিমে চেঞ্জ দেখতে পারি, বাট আমার কাছে মনে হয়েছে না এই টিমটা নিয়ে মুভ করা উচিত। ছোট টিম থেকে বড় টিম হওয়ার জন্য এটা খুবই প্রয়োজন। আমার কাছে মনে হয়েছে পাকিস্তান টিমকে মানে ধরার একটা সুবর্ণ সুযোগ ছিল হোয়াইট ওয়াশ করার, সেটা আমরা করে দেখিয়েছি। যখন মাশরাফি ছিল তখন হয়তো বা তার সাপোর্ট করার মতন অন্য কোনো পেসার ছিল না টেস্ট ক্রিকেটে। লাইক স্পিনাররাও কিন্তু তখন স্ট্রাগল করতাম, রফিক ভাই, মনি ভাই তখন বোলিং করতো। আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। তুষার ইমরান, ওয়েলকাম টু স্টার প্লাস স্টুডিও। থ্যাঙ্কস। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে নতুন একটা বাংলাদেশ আজকে আমরা পেলাম, ভারতকে পেছনে ফেলে যেই টেস্টে বাংলাদেশ এখন র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে গেল, এই নতুন বাংলাদেশটাকে আপনি কিভাবে দেখছেন? না, অবভিয়াসলি ক্রেডিট গোস টু অল ক্রিকেটার্স। আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট থেকে যাদেরকে খেলানো হয়েছে সবাই পারফর্মার, এবং টেস্ট ম্যাচে আমরা কিন্তু অনেক পিছিয়ে ছিলাম। আমার কাছে মনে হয়েছে এই দুইটা ম্যাচ জেতার পরে আমাদের পজিশনটা অলরেডি আমরা জানান দিয়েছি যে না আমরা কেমন করতে পারি টেস্টে। সো আমার কাছে মনে হয় ইট ইজ স্টার্ট। লেটস সি যে এই বছরটা যদি ভালো খেলতে পারি, আরও অনেকগুলো টেস্ট আছে, তাহলে আমার কাছে মনে হয় যে না একটা ভালো একটা পজিশন মানে অবস্থান তৈরি করতে পারবো। এবং বাংলাদেশ নিয়মিত টেস্ট জিততে পারেন এরকম একটা তকমা ছিল, তবে এই তকমাটা কি এবারে তবে ঘুচলো? না, ডেফিনেটলি আপনি যেটা বলছেন যে নিয়মিত আমরা টেস্ট জিততে পারি না, বাট দেশের মাটিতে কিন্তু আমরা এর আগেও টেস্ট সিরিজ জিতেছি। বাট আমার কাছে মনে হয় যে দেশের বাইরে যদি আমরা কন্টিনিউয়াসলি ভালো খেলতে পারি তাহলে আমাদের জন্য পজিটিভ সাইন। বিকজ দেখেন আমরা তিনটা ফর্ম্যাটে একসাথে কিন্তু ভালো খেলতে পারি না। কখনো ওডিআইতে ভালো খেলি, কখনো টি-20 ভালো খেলি, কখনো আবার টেস্ট ক্রিকেট ভালো খেলি। আমার কাছে মনে হয় এখনও দেখার অনেক সময় আছে। কিছু কিছু ইয়াংস্টার আছে যারা এক্সপিরিয়েন্স ক্রিকেটার, তারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। বাট টেস্ট ক্রিকেট অল অ্যাবাউট আমার কাছে মনে হয় যে এক্সপিরিয়েন্সের অনেক বড় একটা জায়গা। এখানে যদি মুশফিক, তারপরে শান্ত, লিটন এরা যদি আরও 2-3 বছর এইভাবে কন্টিনিউয়াসলি পারফর্ম করতে থাকে তাহলে আমার কাছে মনে হয় যে টেস্টে আমরা ভালো একটা অবস্থান তৈরি করতে পারবো। বাংলাদেশ আসলে ক্যাচ মিসের কারণে প্রতিপক্ষের উইকেট বেশি হয়েছে এবং তারা ম্যাচে নতুন করে জীবন ফিরে পায়। কিন্তু এই টেস্ট সিরিজের পরে আপনার কি মনে হচ্ছে বাংলাদেশ আসলে ক্যাচিংয়ে কতটা ইমপ্রুভ করেছে? ইটস পার্ট অফ গেম আর কি, ক্যাচ মিস হতে পারে, রান আউট মিস হতেই পারে। তারপরেও আমার কাছে মনে হয় ফোকাস থাকাটা খুবই জরুরি, যে ম্যাচের ভিতরে যে একটা ক্যাচই আসবে ওই একটা ক্যাচই আমাদের ধরতে হবে। যদি টেস্ট ম্যাচে যদি ক্যাচ না মিস হয় আমার কাছে মনে হয় তাহলে আরও ভালো অবস্থানে আমরা থাকতে পারতাম আর কি, আমার যেটা মনে হয়েছে। তারপরেও আমরা এই দুইটা টেস্ট ম্যাচে আমরা খুব ভালো ফিল্ডিং অল ওভার দ্য মনে হয় যে খুব ভালো করেছে। ক্রেডিট গোস টু ফিল্ডিং কোচ, নতুন অ্যাপয়েন্টেড। সো আমার কাছে মনে হয় আরও দেখার অনেক কিছু আছে। আচ্ছা, লেটস সি। 437-এর একটা টার্গেট ছিল এবং গতকাল সালমান আলী আঘা আর রিজওয়ান মিলে সেই টার্গেটটাকে 150-র নিচে আসলে না যখন নামে নিয়ে আসে, ঠিক সেই মুহূর্তে আসলে কি মনে হয়েছিল যে বাংলাদেশ ম্যাচটা কি হাতছাড়া করলেও করতে পারে কিনা? 437 রান অনেক রান আপনার টেস্ট ক্রিকেটে। লাস্ট ইনিংস ব্যাটিং করা কোয়াইট ডিফিকাল্ট এগেনস্ট আস। আমার কাছে যেটা মনে হয়েছে আমাদের থ্রেট আছে, স্পিন আছে, মিরাজ, তাইজুল সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে সবাই। যার যখন যেটা প্রয়োজন আমার কাছে যেটা মনে হয়েছে এই টেস্ট ম্যাচে সবাই করে দেখিয়েছে। নাহিদ রানা অসাধারণ বোলিং করেছে, যদিও উইকেট কম পেয়েছে তারপরেও আমার কাছে মনে হয় যে তার যে থ্রেটটা সেটা সামলাতে একটু ডিফিকাল্টি হয়েছে পাকিস্তান টিমের। তারপরে আপনার তাইজুল আছে, অসাধারণ বোলিং করেছে সেকেন্ড ইনিংসে। ফার্স্ট ইনিংসে মিরাজ অসাধারণ বোলিং করেছে। সো সবাই কিন্তু কন্ট্রিবিউশনটা ছিল। অ্যাজ এ টিম গেম আমার কাছে যেটা মনে হয়েছে, টিম হিসাবে খেলেছি বিধায় কিন্তু আমরা রেজাল্টটা আমাদের ফরে আসতে পেরেছে। হ্যাঁ, এই যে টিম গেম এবং বাংলাদেশের দলের প্রত্যেকটা প্লেয়ার ইম্পর্ট্যান্ট। আমরা আসলে রিসেন্ট প্রেস মিটগুলোতে অথবা ইন্টারভিউগুলোতে আমরা দেখছি যে ক্যাপ্টেনরা বলছেন, আজকে শান্তও বলেছেন যে টিমের প্রত্যেকটা প্লেয়ার আসলে ইম্পর্ট্যান্ট। এই যে অ্যাজ আ টিম খেলছে এবং আজকে যখন শান্ত প্রথম ট্রফিটা রিসিভ করেছে তারপরে তিনি এসে আসলে প্রথমে ট্রফিটা ইয়াংগেস্ট প্লেয়ার অমিত হাসান, যিনি আসলে একাদশে জায়গা পাননি, কিন্তু তার হাতেই তুলে দিয়েছেন। তো এই অ্যাজ আ টিম আসলে বাংলাদেশ এখন কেমন করছে? না, আমার কাছে মনে হচ্ছে এটাই দেখার বিষয় যে দেখেন আমাদের ওপেনিং পার্টনারশিপ কিন্তু স্ট্রাগল করছিল। দুইজন ওপেনার কিন্তু এই 4টে ইনিংসের ভিতরে কেউই রান করছিল না। সো মাহমুদুল হাসান জয় লাস্ট ইনিংসে রান করেছে, মানে সেকেন্ড ইনিংসে এই ম্যাচের
প্রথম 3টা ফেল করেছিল, তারপরে যে টিম যে তারপরে একটা আস্থা রেখেছিল যে না আমি মাহমুদুল হাসান জয়কে কন্টিনিউ করবে টেস্ট ম্যাচে। সো থ্যাঙ্কস টু টিম ম্যানেজমেন্ট যে এই ডিসিশনটা তারা নিয়েছে, বিকজ আমাদের ব্যাকআপ ওপেনার কিন্তু ছিল। তারপরে লিটন অসাধারণ ব্যাটিং করেছে, সবাই যখন ক্লপস করেছিল লিটন ফার্স্ট ইনিংসে অসাধারণ একটা ইনিংস খেলেছে। এই ফার্স্ট ইনিংসটাতে আমরা মনে হয় যে আমরা মানে এগিয়ে গিয়েছিলাম। যদি লিটন ওই অসাধারণ ইনিংসটা না খেলতো তাহলে হয়তো বা আমরা 200+ রান করতে পারতাম না। সো লিটন ফার্স্ট ইনিংসে করে দেখেছে, মুশফিকুর রহিম সেকেন্ড ইনিংসে করেছে, লিটন সেকেন্ড ইনিংসে এগেন আবার ভালো ব্যাটিং করেছে। সো সবাই শান্ত হয়তো বা এই 2টা ইনিংসে কিছু করতে পারেনি, কিন্তু ফার্স্ট টেস্টে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছিল। মানে আমার কাছে মনে হয়েছে যে টিম রেজাল্ট করতে গেলে সবারই কন্ট্রিবিউশন থাকে, এবং এক্সিকিউশনটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাঠের ভিতরে এক্সিকিউশনটা করা, এবং প্রপার ওয়েতে যদি করতে পারে তাহলে আগামীতেও আমরা অনেক টেস্ট ম্যাচ জিততে পারবো, আমার কাছে যেটা মনে হয়। এবং শান্ত এই সিরিজের মধ্যে আসলে সোশ্যাল মিডিয়া একটা ছবি পোস্ট করেছে, ছবিটা বেশ ভাইরাল হয়েছে, আমরা সবাই দেখেছি, এবং দলের মধ্যে আমরা একটা পরিবর্তন লক্ষ্য করতে পারছি। এই পরিবর্তনটা কি আসলে দলে এখন কোনো সুপারস্টার নেই এই কারণেই হচ্ছে? যখন দলে অনেক সুপারস্টার ছিল আমরা দেখেছি যে লাইমলাইটটা তাদের দিকেই চলে যেত। না, শান্ত সুপারস্টার নাই বললে যে সেটা যে বলবো ভুল হবে, বাট কাউকে তকমা দিচ্ছে না যে ওর একার নেতৃত্বে হচ্ছে টিমটা রেজাল্ট করছে। আমার কাছে মনে হয় যে টিম গেম হওয়ার জন্য যেটা প্রয়োজন, সবাইকে আসলে পারফর্ম করে এই টিমে থাকতে হলে সবাইকে পারফর্ম করতে হবে, এবং রেজাল্ট যদি ফরে আনতে চান তাহলে যখন যার প্রয়োজন তখন তাকে সেটা করে দেখাতে হবে। ধরেন পেসার যে দায়িত্বটা পালন করতেছে, স্পিনার যে দায়িত্বটা পালন করছে, এবং ব্যাটাররা যে দায়িত্বটা পালন করছে, আমার কাছে অসাধারণ। মানে ছোট টিম থেকে বড় টিম হওয়ার জন্য এটা খুবই প্রয়োজন। শান্ত আজকে ম্যাচের পরে প্রেস মিটে বলেছেন যে তিনি আসলে তার দল নিয়ে খুশি, কিন্তু একই সাথে তিনি এটাও বলেছেন যে দলের কিছু জায়গায় আসলে ফাইন টিউনিং দরকার। আপনার অ্যাজ আ সিনিয়র প্লেয়ার আপনার কি মনে হচ্ছে আসলে দলের কোন জায়গাগুলোতে ফাইন টিউনিং প্রয়োজন? দেশের মাটিতে আমরা অসাধারণ ক্রিকেট খেলে থাকি, টেস্ট ম্যাচ বলেন, ওয়ানডে ম্যাচ বলেন, টি20 ম্যাচ বলেন। আমার কাছে যেটা মনে হয়েছে দেশের বাইরে এই টিউনিংটা দরকার আছে। স্পিনাররা ওখানে হয়তো বা স্ট্রাগল করে, সেখানে হয়তো বা পেস বলাররা অসাধারণ বোলিং করে থাকে, বাট স্পিনারদের জন্য একটা চ্যালেঞ্জ থাকে দেশের বাইরে গিয়ে ভালো করা। সেখানে যদি আমরা উন্নতি করতে পারি তাহলে আমার কাছে মনে হয় টেস্ট ক্রিকেটে আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো আস্তে আস্তে। আসলে বাংলাদেশ এই 2টা সিরিজ যতটা ভালো খেলেছে, একই সাথে স্লেজিংটাও কিন্তু খুবই ভালোভাবে করেছে। এই যে ডমিনেট করে খেলাটা, এটা আসলে পরবর্তী সিরিজগুলোতে ধরে রাখাটা কতটুকু ইম্পর্টেন্ট ম্যাচে জেতার জন্য? দেখুন, আগে যখন পাকিস্তান টিম খেলতে আসতো তখন কিন্তু আমরা সুযোগটা খুব কম পেতাম আর কি। অসাধারণ ক্রিকেটার থাকতো পাকিস্তান টিমের সাথে, বাট এই টিমটাই একদম টোটালি ইয়াং, একমাত্র বাবর রেজওয়ান এই 2জন বাদে আমার কাছে মনে হয়েছে তেমন কোনো এক্সপিরিয়েন্স প্লেয়ার নাই। সো যখন আপনি তাদের মানে সম্বন্ধে জানতে পারবেন, মানে আপনার শক্তি সম্বন্ধে জানতে পারবেন, তখন কিন্তু অনেক কিছু করতে পারবেন। আমার কাছে মনে হয়েছে পাকিস্তান টিমকে মানে ধরার একটা সুবর্ণ সুযোগ ছিল হোয়াইট ওয়াশ করার, সেটা আমরা করে দেখিয়েছি। এবং স্লেজিংয়ের যে কথাটা বললেন আর কি, আমার কাছে এটা মনে হচ্ছে আগে তখন আমরা ইন্ডিয়ার সাথে ক্রিকেট খেলতাম তখন কিন্তু একটা স্লেজিংয়ের একটা অভ্যাস থাকতো। মানে তখন এখন আগে হতো ইন্ডিয়া পাকিস্তান একটা ম্যাচ হতো, বাট এখন কিন্তু বাংলাদেশ পাকিস্তান টেস্ট ম্যাচ, বাংলাদেশ শ্রীলঙ্কা এদের সাথে আমরা ফাইট করি। ইন্ডিয়া হয়তো অনেক উপরে চলে গিয়েছে, বাট আমার কাছে মনে হয় যে অসাধারণ ক্রিকেট খেলেছি। এই স্লেজিংটা আসলে থাকবেই ক্রিকেটের ভিতরে, বাট ভদ্র খেলা ভদ্রভাবে যেন শেষ হয়, সেটাই কাম্য। আমরা আসলে মিরপুর এবং সিলেট 2 জায়গাতেই দেখেছি এবারে স্পোর্টিং উইকেট, যেটা ঘরের মাঠে আমাদের খুব একটা চোখে পড়ে না। তো আমরা কি এখন তাহলে ওই আমাদের একই রকম মানে স্পোর্টিং উইকেটে ফিরে এসে আমরা কি ঘরের মাঠেই আসলে অ্যাওয়ে সিরিজগুলোর জন্য ধীরে ধীরে এই জয়ের ধারা অব্যাহত রাখার জন্য প্রস্তুত হচ্ছি? না, অবভিয়াসলি আপনাকে স্পোর্টিং উইকেট তৈরি করতে হবে ব্যাটারদের জন্য, মানে একই সাথে আপনার স্পিনাররাও যাতে ভালো বোলিং করতে পেস সহায়ক উইকেটও যেন হয়, মানে টোটালি ট্রু উইকেট থাকা উচিত। রেজাল্টটা পরে আসবে যদি কিনা ভালো ক্রিকেট খেলতে পারেন আপনি। তো এই 2টা ম্যাচে আমার কাছে মনে হয়েছে যে আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি, ভালো ক্রিকেট খেলেছি। সো রেজাল্টটা আমাদের পরে আসছে, এবং ভবিষ্যতেও আমার কাছে মনে হয় যে না, এই ট্রু উইকেট দিয়েই খেলা হবে, এবং এখানে যদি আমরা ভালোভাবে কিছু করতে পারি, পেসাররা, স্পিনাররা, ব্যাটাররা, তাহলে রেজাল্টটা আমাদের পরে আসা সম্ভব। পাকিস্তানের বিপক্ষে আমাদের পেসাররা আসলে এই ঢাকা এবং সিলেট মিলিয়ে টোটাল 18টা উইকেট নিয়েছে, এবং ঘরের মাঠে পেসারদের এটাই বেস্ট পারফরমেন্স। পেসাররাই কি আসলে এখন আমাদের বাংলাদেশ দলের ভবিষ্যৎ? একটা সময় আমরা স্ট্রাগল করতাম আসলে, আমাদের ওই ধরনের পেসার ছিল না।
যখন মাশরাফি ছিল তখন হয়তো বা তার সাপোর্ট করার মতন অন্য কোনো পেসার ছিল না টেস্ট ক্রিকেটে। লাইক স্পিনাররাও কিন্তু তখন স্ট্রাগল করতাম, রফিক ভাই, মনি ভাই তখন বোলিং করতো। এখন কিন্তু অনেক মানে 20টা উইকেট নেওয়ার মতন আমাদের অ্যাবিলিটি আছে। ধরেন মিরাজ আছে, তাইজুল আছে, আপনি যদি রিজার্ভ বেঞ্চের কথা মানে বলেন তাহলে নাইম ইসলাম আছে, নাইম হাসান আছে সরি, তারপরে হাসান মুরাদ আছে, এই টেস্টে হয়তো বা সুযোগ পায়নি। সো ব্যাকআপ প্লেয়ারও কিন্তু আমাদের আছে। সো ডেফিনেটলি আপনার টেস্ট ম্যাচ জিততে গেলে 20টা উইকেট নিতে হবে, এবং শুধু পেসার না, স্পিনাররাও কিন্তু ভালো বোলিং করছে আমার আগে কাছে যেমন মনে হয়। আমাদের স্পিনারদের উপর একটা নির্ভরশীলতা ছিল, তো এখন আমরা সেটা থেকে এখন পেসাররাও আমাদের সেই ঘাটতিটা পূরণ করে দিচ্ছে। আমরা কি আসলে টেস্টে একটা বড় দল হওয়ার পথে একটা দৌড়ে কতটুকু এগিয়ে আছি? না, কোনো একটা সময় আমরা দেখতাম যে 5টা স্পিনার নিয়ে খেলছি আর কি টেস্ট ম্যাচ, কোনো একটা সীমারও নেয় নাই। লাইক চিটাংয়ের একটা টেস্ট আফগানিস্তানের সাথে আমরা কোনো পেসারই ছিল না, সব স্পিনারদেরকে সুযোগ করে দেওয়া হয়েছিল। আবার সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, আমার কাছে মনে হয়েছে পেসাররা অসাধারণ বোলিং করছে। আমি যেটা বললাম যে এখন কিন্তু ব্যাকআপ পেসারও আছে, শুধু যে তাইজুল, শুধু যে তাসকিন, শরীফুল, তারপরে হচ্ছে নাহিদ রানা, বা বাইরে ইবাদত বসে আছে, খালিদ বসে আছে, তারপরে আপনার হাসান মাহমুদ এখনও সুযোগ পায়নি, সেও বসে আছে। মানে কম্পিটিশনটা আছে আমাদের ভিতরে। এই জন্য আমাদের কাছে মনে হয়েছে, আমার কাছে স্পেশালি মনে হয়েছে যে পেসাররাও ভালো করার জন্য কে কখন টিমে সুযোগ পাবে সেটার জন্য একটা কম্পিটিশন চলছে আর কি আমাদের পেসারদের ভিতরে। মিরাজকে আমরা আসলে যদি একটু মিরাজকে নিয়ে বলি, মিরাজকে আমরা দেখছি যে তিনি আসলে বোলিংয়ে বেশ ভালোই করছেন, কিন্তু ব্যাটিংটাতে তিনি আসলে অফ ফর্মে আছেন। তো আমরা সাকিব আল হাসান চলে যাওয়ার পর থেকে বা সাকিবকে যখন থেকে দলে পাচ্ছি না, আমরা একটা ট্রু অলরাউন্ডারের অভাবে ভুগছি। সাকিবের অভাবটা কি আসলে আদতে পূরণ হওয়া সম্ভব? ইটস কোয়াইট ডিফিকাল্ট আমার কাছে মনে হয়েছে, বাট মিরাজের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে, নো ডাউট। আরও সুযোগ দিতে হবে মিরাজকে, ওয়ানডে টিমের ক্যাপ্টেন মিরাজ। সো আমার কাছে মনে হয়েছে টেস্ট ক্রিকেটেও সে পারফর্ম করেছে, মানে হয়তো বা এই সিরিজটা তার খারাপ গেছে অ্যাজ এ ব্যাটার হিসাবে, অলরাউন্ডার হিসাবে, বাট বোলিংয়ে কিন্তু অসাধারণ জায়গায় সে বোলিং করেছে, উইকেটও পেয়েছে। আশা করি যে না, নেক্সট কোনো সিরিজে হয়তো বা তার যখন প্রয়োজন পড়বে যে না ব্যাটিংয়ে রান করতে হবে, তখন সে করে দেখাবে, একটা বড় একটা পার্টনারশিপ করবে। তার অ্যাবিলিটি আছে, সে ওয়ানডে অনেক ভালো ক্রিকেট খেলে, বাট টেস্ট ম্যাচেও আমার কাছে মনে হয় যে না, সে ভালো ক্রিকেট খেলতে পারে। অস্ট্রেলিয়া সিরিজের জন্য আসলে বাংলাদেশ দলে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, অথবা একাদশে কাউকে এনে খেলালে আরেকটু বেটার হতে পারে কিনা? ভেরি ডিফিকাল্ট কোশ্চেন আর কি। আমার কাছে মনে হয়েছে যে সিরিজটা আমরা জিতলাম রিসেন্ট পাকিস্তানের সাথে, এরপরে অস্ট্রেলিয়া আসবে, সেখানে আমার কাছে মনে হয় যে না, টিমে খুব চেঞ্জ হবে না। বাট যদি কেউ ইনজুরিতে পড়ে আনলেস, তাহলে হয়তো বা টিমে চেঞ্জ দেখতে পারি, বাট আমার কাছে মনে হয়েছে না, এই টিমটা নিয়ে মুভ করা উচিত। অ্যাটলিস্ট 1 বছরে যে টেস্টগুলো আছে সেই টেস্ট ম্যাচগুলো খেলা উচিত। থ্যাংক ইউ সো মাচ আপনাকে আজকে আমাদের সাথে এসে ধন্যবাদ।